ভূত কথা। Let there be fear. শুরু হয়ে গেছে ভূত কথা। সাল 2012। প্রত্যন্ত এক গ্রামের ছেলে সোহাগ। ছোট থেকে অভাবের সংসারে তার বেড়ে ওঠা। ছোটবেলার শখ করে মাছ ধরার সেই আমেজটাকেই সে বড় হয়ে নিজের পেশা হিসেবে গ্রহণ করেছে। তার বাড়ির পাশেই গড়াই নদীর শাখা। সে সময় নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। তার দিন বেশ ভালোভাবেই চলে যাচ্ছে। প্রতিদিন মাঝরাতে নৌকা নিয়ে বেরিয়ে পড়তো মাছ ধরতে, আর ভোরে আজানের সাথে সাথেই ফিরে আসতো গ্রামের হাটে। প্রতিদিন এটাই তার জীবনের রুটিন। সেই সময় তাদের গ্রাম থেকে বেশ খানিক দূরে নদীর বাঁকে একটা শ্মশান ছিল। সেই শ্মশানের সাথে লাগোয়া একটা ছোট মন্দিরের মতো ঘর, তার পাশে একটা মাঠ, আর এর কোণে কিছু গাছ। এরপর থেকে শুধু ফসলি জমি, কোনো জনবসতি নেই তার প্রায় 2 কিলোমিটারের মাঝে। দিনের বেলা জমিতে লোকজন কাজ করলেও রাতে এদিকে মানুষের খুব একটা যাতায়াত নেই। এমনকি রাতে মাছ ধরার জন্যও কেউ এদিকটায় আসে না। শীতের শুরু, এ সময়ে নদীর পানি অনেকটাই কমে যায়, ফলে মাছও কমে আসে পানির সাথে পাল্লা দিয়ে। এই সময়টাতে সোহাগের এই পেশা নিয়ে বেশ ভালো ঝামেলা পোহাতে হয়। নদীতে মাছ নেই, তার 3 বেলা খাবার জোটানো কঠিন হয়ে পড়ে। শ্মশানের ওদিকটায় নদীর গভীরতা অনেক, সাধারণত ওখানকার পানি শুকায় না, তাই নদীর মাছ সেই খাঁড়ির মতো জায়গায় নেমে যায় এই সময়ে। কিন্তু সমস্যা হলো দিনের বেলায় সব মাছ নদীর একদম গভীরে চলে যায়, তাই সেখানেও দিনে খুব একটা মাছ পাওয়া যায় না। কিন্তু রাতে মাছ খাবারের খোঁজে অগভীর পানিতে চলে আসে, ফলে অল্প সহজেই স্বল্প সময়ে অনেক মাছ ধরা যায়। সেবার নদীতে প্রায় 3 দিন ধরে তেমন কোনো মাছ পাচ্ছিল না সোহাগ। তাই সে চিন্তা করল অনেক হয়েছে, এবার রাতে শ্মশানের পাশের খাড়িতে মাছ ধরতে যাবে। আর সে তার আশেপাশের কয়েকজনকে জানালো মাছ ধরতে যাবার কথা। কিন্তু সবাই শোনার সাথে সাথে এক বাক্যে না করে দিল, আর তারা সোহাগকেও নিষেধ করে দিল রাতে যেন ওদিকটায় মাছ ধরতে না যায়। কিন্তু তার আর্থিক অবস্থা আরও শোচনীয় হলে সে সিদ্ধান্ত নেয় যা হোক রাতে ওখানে মাছ ধরতে যাবেই। তার গ্রাম থেকে অনেকটা দূর হওয়ায় বেশ আগেই নৌকা নিয়ে বের হতে হবে তাকে, আর প্রায় 2 কিলোমিটার নৌকা চালিয়ে যেতে হবে তাকে। তাই বিকেল থেকেই সকল সরঞ্জাম ঠিক করে প্রস্তুতি নেয় সে। নৌকার মাঝে একটা লাঠি বেঁধে তাতে একটা হারিকেন বেঁধে ঝুলিয়ে নিল সে। 2টা মশাল বানিয়ে নিল নৌকায়। এরপরে মাছ ধরার জন্য মুঠো জাল আর অনেক ফলাযুক্ত একটা ক্যাটা নিল সে। রাতের খাওয়া শেষ করে আনুমানিক রাত 10টার দিকে নৌকা দিয়ে রওনা দিল সে। গ্রামের সীমানা থেকে বের হতেই ঠান্ডা যেন আরও বেড়ে গেল। নদীর 2 পাশে ছোট বড় গাছের সারি, তারপরেই ফসলের মাঠ। আধখানা চাঁদের আলোয় নদীর পানি যেন ঝলমলে হয়ে আছে। লাঠির সাথে ঝোলানো হারিকেনে পিটপিট করে আলো জ্বলছে, আর নৌকা নিয়ে এগিয়ে চলেছে সোহাগ। নদীর পানি এসে নৌকার সাথে ধাক্কায় যে শব্দ তৈরি হয়েছে, তাছাড়া আশেপাশে আর কোনো শব্দ কানে আসছে না সোহাগের। এভাবে প্রায় ঘন্টা 1.5 নৌকা চালানোর পরে সোহাগ চাঁদের আলোয় দূরে থেকে আবছা দেখতে পেল শ্মশানটাকে। দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। চাঁদের আলোয় শ্মশানটাকে যেন জীবন্ত মনে হচ্ছে তার। সে মুঠো জাল দিয়ে মাছ ধরা শুরু করে দিল। আসলেই রাতের বেলা যে এখানে এত মাছ ধরা পড়ে তা প্রথমবার জাল তোলার পরেই বুঝতে পারল সোহাগ। সে প্রচুর মাছ ধরতে লাগলো আর শ্মশানের দিকে এগিয়ে যেতে লাগলো। শ্মশানের কিছুটা কাছে যেতেই সে দেখল একটা জায়গা থেকে কুণ্ডুলি পাকিয়ে ধোঁয়া উঠছে আকাশের দিকে, আর নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কয়লার অঙ্গার। দেখে মনে হচ্ছে সদ্য একটা লাশ পোড়ানো হয়েছে এখানে। কিন্তু শ্মশান আর মাঠ একদম জনমানব শূন্য। সে আশেপাশে আর কোনো প্রাণের অস্তিত্ব যেন নেই। এটা মনে হতেই তার বেশ অস্বস্তি শুরু হলো। কিন্তু এতদিন পরে এত মাছ পাওয়ার আনন্দে সে এই ব্যাপারটাকে পাত্তা না দিয়ে আবার মাছ ধরায় মনোযোগ দিল। সে শ্মশানের অপর পাশে নদীর পাড় ঘেঁষে
মাছ ধরতে লাগলো। নদীর এপাশটায় বিশাল বড় ভুট্টা ক্ষেত, গাছগুলোতে বেশ বড় বড় ভুট্টার মোচা এসেছে। দেখেই লোভ ধরে গেল সোহাগের। সে ভাবল, এই রাতে কেউ তো নেই, যাই কিছু ভুট্টার মোচা তুলে নৌকায় নিয়ে আসি। সে বাড়ি থেকে আনা মশাল দুইটার একটা জ্বালিয়ে নিল, নৌকা পাড়ে একটা ছোট গাছের সাথে বেঁধে ভুট্টা খেতে নেমে পড়ল। ভুট্টা ক্ষেতের ভেতরের দিকের গাছগুলোতে অনেক বড় বড় ভুট্টা ধরেছে। সে মশাল হাতে একটা জমির আইল ধরে একটু ভেতরের দিকে চলে গেল। সে বড় দেখে ভুট্টা ছিঁড়তে লাগলো আর ভেতরের দিকে যেতে লাগলো। আকাশের চাঁদ তখন হেলে পড়েছে অনেকটাই, বাতাসের দোল খেলে যাচ্ছে ভুট্টার গাছে। সেই বাতাসে ভুট্টার গাছের পাতা একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে শনশন শব্দ তৈরি করছে। এই শব্দের কোনো পরিবর্তন নেই, একটানা চলছে। এরই মাঝে তার কানে একটা আলাদা শব্দ ভেসে আসলো। খুব মনোযোগ দিয়ে চেষ্টা করেও শব্দটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই পাতার শব্দের থেকে যে আলাদা তা বেশ ভালোভাবেই বুঝতে পারছে। হঠাৎ তার কানে একটু জোরালো ভাবে সেই শব্দটা কয়েক মুহূর্তের জন্য ভেসে আসলো। সে স্পষ্ট শুনতে পেল একটা ছোট বাচ্চার কান্নার শব্দ। এক মুহূর্তের জন্য থমকে গেল সে। এত রাতে এই ভুট্টা ক্ষেতের মাঝে এমন ছোট বাচ্চার কান্নার শব্দ কেন? একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো তার মনে। আর এর মাঝেই কান্নাটা আরো একবার শুনতে পেল সে। এবার মনে হচ্ছে শব্দের উৎসটা তার কাছেই। কৌতূহল হয়ে সে শব্দের উৎস খুঁজতে শুরু করে দিল। ওদিকে হাতের মশালের আলো প্রায় নিভু নিভু। এর একটু পরেই একটানা কেঁদে চলেছে সেই ছোট বাচ্চা। তার কান্নার শব্দে যেন ভারী হয়ে উঠেছে চারপাশ। সেই কান্নার শব্দের মোহে পড়ে সোহাগের তখন মাতাল অবস্থা। নিজের ওপরে তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। সে কি করছে, কোথায় যাচ্ছে, সব যেন তার বোঝার বাইরে। তার মনে হতে লাগলো সে কি এই কান্নার মায়ায় জড়িয়ে যাচ্ছে। তার একটাই তখন উদ্দেশ্য, বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে। হাঁটতে হাঁটতে সে ভুট্টার ক্ষেতের মাঝে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। মশালের হালকা আলোয় সে দেখতে পেল সেই ফাঁকা জায়গায় একটা ফুটফুটে ছোট শিশু একভাবে কেঁদেই চলেছে। ঠিক সেই এক পলক দেখার পরেই মশাল আর বাতাসের বেগের সাথে পাল্লা দিতে পারল না। ধপ করে নিভে গেল তার সকল উজ্জ্বলতা নিয়ে। কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে রইল সোহাগ। চাঁদের আলোয় তার চোখ সয়ে আসলে সে দেখল প্রায় 7 থেকে 10 মাস বয়সী একটা বাচ্চা ছোট একটা সাদা কাপড়ে মোড়ানো পড়ে আছে জমিতে। বাচ্চাটার পা দুটো বের করা আর মুখটা বের করা। এই ফুটফুটে বাচ্চাটা তখনও কেঁদে চলেছে। সোহাগ দৌড়ে গেল বাচ্চাটার দিকে। কি যেন এক মায়ায় পড়ে গেল সে। বাচ্চাটাকে হাত বাড়িয়ে কোলে তুলে নিল। কোলে নেয়ার সাথে সাথেই সেই বাচ্চাটার কান্না থেমে গেল। কেমন একটা হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে রইল সোহাগের মুখের দিকে। সোহাগের মায়ের সাথে রাগও হতে লাগলো। এই শীতের রাতে কে এত সুন্দর বাচ্চাটাকে এখানে এভাবে রেখে গেছে? এই কথা ভাবতে ভাবতে সে বাচ্চাটাকে নিয়ে নৌকার দিকে হাঁটা দিল। ভাবলো যার বাচ্চাই হোক সে বাড়ি নিয়ে যাবে আর সকালে খোঁজ করে বাচ্চার বাবা মার কাছে পৌঁছে দেবে। কিন্তু সে যতই নৌকার দিকে হাঁটছে ততই বাচ্চাটার মুখের হাসি উজ্জ্বল হয়ে উঠছে। সে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো, সে বাচ্চাটাকে নিয়ে যতই নৌকার দিকে আসে বাচ্চার পা দুটো যেন ততই লম্বা হতে থাকে। সে প্রথমে এটাকে মনের ভুল মনে করলো, কিন্তু আরো কিছুটা এগোনোর পরে সে দেখলো পা দুটো যেন তার কোল বেয়ে ঝুলে পড়ছে অনেকটা। আরো অবাক ব্যাপার হচ্ছে, বাচ্চার পা দুটো শুধুই মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, কিন্তু বাকি সব কিছু স্বাভাবিক। সে পা দুটো ভালোভাবে কোলের মাঝে নিয়ে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু তারপরেও মনে হচ্ছে তার কোলের মাঝ থেকে পা বের হয়ে যাচ্ছে। সে বাচ্চাটাকে কোলে নিয়ে জোরে হাঁটা দিল নৌকার দিকে। চাঁদের আলোতে নৌকাটাকে আবছা দেখা যাচ্ছে ভুট্টা গাছের ফাঁক দিয়ে। নৌকার কাছে চলে আসার পর সে বাচ্চাটাকে কোলে নিয়ে আর হাঁটতে পারছে না। মনে হচ্ছে পেছন থেকে কেউ যেন তাকে অদৃশ্য কিছু দিয়ে আটকে ধরেছে। সে পেছনে তাকাতেই যা দেখলো তারপরে আর তার কোনো কিছু চিন্তা করার শক্তি ছিল না। বাচ্চাটার পা লম্বা হয়ে তার কোল থেকে এতটা ঝুলে পড়েছে যে মাটির সাথে লেগে আছে সেই পা। আর
তাই মনে হচ্ছে কেউ টেনে ধরেছে তাকে পেছন থেকে। কিন্তু কোলের মাঝে বাচ্চাটা তখনও স্বাভাবিক, ছোট মায়াবী মুখটা হাসি হাসি তাকিয়ে আছে তার দিকে। সে বাচ্চাটাকে যত শক্তি দিয়ে সম্ভব ছুঁড়ে ফেলে দিয়ে নৌকার দিকে দৌড় দিল। নৌকা বাঁধার দড়িটা এক টানে খুলে ফেলে লাফ দিয়ে নৌকায় উঠল সে। শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকাটা বাইতে শুরু করলো। পাড়ের থেকে যতটা সম্ভব মাঝ নদীতে চলে আসতে লাগলো সে। তার মনে হলো যদি আজ সে থেমে যায় তাহলে আর জীবনে নৌকা বাইতে পারবে না। সামনে শ্মশান থেকে তখনও ধোঁয়া উঠছে। সে পাড় থেকে সরে এসেছে অনেকটাই। ঠিক তখনই পেছন থেকে একটা গড়গড় শব্দ তার কান ঝালাপালা করে দিল। সে ভয়ে ভয়ে পেছনের দিকে তাকাতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। সেই বাচ্চাটা দাঁড়িয়ে আছে নদীর পাড়ে, কিন্তু এখন মনে হচ্ছে তার বয়স 2 বছরের বাচ্চার মতো হবে। আর তখন বাচ্চাটাকে স্বাভাবিক বাচ্চাদের মতোই দেখাচ্ছিল। একটা রাগান্বিত মুখ নিয়ে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে। সেই মুখ থেকে গড়গড় শব্দ ভেসে আসছে। তার চোখের সামনেই চাঁদের আলোতে সেই বাচ্চাটার অবয়ব পরিবর্তিত হতে থাকলো। সোহাগ দেখল বাচ্চাটার চোখ আগুনের মতন বর্ণ ধারণ করতে শুরু করে দিয়েছে, আর বাচ্চার মুখ আস্তে আস্তে লম্বা হতে শুরু করে দিয়েছে এবং তার শেয়ালের মুখের মতো আকৃতি নিয়ে সে আরো জোরে নৌকা চালানো শুরু করে দিল। আস্তে আস্তে অনেক দূরে চলে আসলো সে। যতক্ষণ চাঁদের আলোতে সে বাচ্চাটাকে দেখা গেল, সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। এর কিছু সময় পরে অন্ধকারে মিলিয়ে গেল বাচ্চাটা। সোহাগ যেন এক নতুন জীবন ফিরে পেল। সে গ্রামের দিকে নৌকা নিয়ে আসা শুরু করলো। অনেকটা পথ আসার পরে সে আবার খেয়াল করলো নৌকার পাশে একটা বড় মাছ ভেসে উঠছে বারবার। সে চিন্তা করলো এখন তো আর কিছু নেই, তাই মাছটা ধরার চেষ্টা করি। এই জন্য সে নৌকাটা আস্তে আস্তে আবার পাড়ের কাছে নিল। হ্যারিকেনের পাওয়ারটা আর একটু বাড়িয়ে দিল। মাছটা যখন পাড়ের দিকে চলে গেছে, মাছটাকে আর দেখা যাচ্ছে না, কিন্তু মাছ যে ওপরের দিকে ভেসে আর নিচে নামলে পানিতে যেমন ঢেউ হয় তেমন হতে লাগলো। তারপর সে নৌকা থেকে হাতে ক্যাটা তুলে নিল। নৌকা থেকেই সে পানির ঢেউ লক্ষ্য করে ক্যাটাটা ছুড়ে দিল। ক্যাটাটার সাথে মাথায় যে ছোট দড়ি তার হাতে ছিল, সেটাতে খুব জোরে টান অনুভব করলো। পানির দিকে তাকিয়ে দেখলো সেই জায়গার পানি লাল হয়ে যাচ্ছে রক্তে। সে ভয় পেয়ে গেল, এমন ভাবে তো মাছের থেকে রক্ত বের হয় না। সে ক্যাটাটা ওপরের দিকে তুলতেই দেখলো তার বাড়ির পাশের যুবক বয়সের এক ছেলে ভেসে উঠেছে। আর সোহাগের পরে লক্ষ্য করল তার ছেঁড়া ক্যাঁটাটা সেই ছেলের ডান হাতে কাঁধের একটু নিচে বিঁধেছে, আর সেখান থেকেই অনবরত রক্ত বের হচ্ছে। সে এটা দেখে ভয়ে ক্যাঁটাটা ছেড়ে পিছিয়ে গেল কয়েক পা। ছেলেটা ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, সোহাগ ভাই, আমাকে নৌকায় তোলেন। সোহাগ তার কথা শুনে তার দিকে এগিয়ে গিয়ে ছেলেটাকে টেনে নৌকায় তুলল। তারপর সোহাগ ছেলেটাকে বলল, তুই এখানে এসেছিস এত রাতে? আর এত রাতে পানিতে এভাবে নেমে কি করছিলি? ছেলেটা বলল, আমি ডুব দিয়ে মাছ ধরছিলাম, আর তুমি এসে ক্যাটাটা বিধিয়ে দিলে। তারপরে সোহাগ আস্তে করে ক্যাটাটা বের করলো ছেলেটার হাত থেকে, আর নিজের ঘাড়ের গামছা দিয়ে শক্ত করে বেঁধে দিল ছেলেটার হাতের ক্ষতস্থানটা। কিন্তু তখনও ছেলেটার হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। সোহাগ ছেলেটাকে বলল, চল তাড়াতাড়ি গ্রামে যেতে হবে, আর তোর হাত ব্যান্ডেজ করতে হবে। ছেলেটা শুধু বলল, চলেন। এরপরে ছেলেটা নৌকার মাথায় গিয়ে সামনের দিকে হয়ে বসে পড়ল, আর সোহাগ নৌকার অপর মাথায় যে বৈঠা হাতে নৌকা চালানো শুরু করে দিল গ্রামের পথে। চাঁদের আলো যেন তখন আরো কিছুটা ম্লান হয়ে গেছে। চারিদিকে বাতাসের আর পানির শব্দ। রাতের নীরবতা জেগে বসেছে তাদের দুজনকে। হ্যারিকেনের আলোয় সামনের ছেলেটাকে দীপ্তমান দেখাচ্ছে। একটু পর পর ঠান্ডা বাতাস বয়ে আসছে যেন কোথা থেকে, আর সেই বাতাসে হ্যারিকেনের গ্লাসের ভেতর দিয়েও আলোটাকে যেন নাচিয়ে দিচ্ছে বারবার। আলোটা যেন নিভু নিভু হতে হতে আবার জ্বলে ওঠে, আর সেই আলোর শিখায় এই জনমানবহীন এলাকায় তারা দুজনেই যেন শুধু আলোকিত হয়ে আছে। এই সময় এসে সোহাগের খুব শান্তি লাগছিল। এতগুলো অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ার পরে এমন প্রশান্তিটার দরকার ছিল তার। সে ভাবতে লাগলো একটা পরিচিত ছেলে এখন আছে তার সাথে। এটা মনে হতেই তার মাঝে আবার একটা চিন্তা ঢুকে গেল। তার মাথায় প্রশ্ন চলে আসলো, সে যখন মাছটাকে ক্যাটা দিয়ে মারল তখন তো কোনো লোককেই সে দেখতে পায়নি আশেপাশে। আর ছেলেটা এই শীতের রাতে এভাবে পানিতে নেমে গ্রাম থেকে এত দূরে এসে
মাছই বা ধরতে যাবে কেন? আর তাকে তো এখানে মাছ ধরতে আসার আগে আমি বলেছিলাম আমার সাথে আসতে, তখন আসলো না, বরং আমাকে আরো নিষেধ করে দিল আসতে। আর এখন সে এখানে মাছ ধরতে এসেছে একা একা, আর তার সাথে মাছ ধরার কোনো কিছু দেখলাম না। সোহাগ আরো খেয়াল করলো এতটা পথ, প্রায় 10 মিনিট সে নৌকা চালিয়ে আসলো, আর ছেলেটা একবারের জন্য তার সাথে কথা বলল না। তাহলে কি সেও অন্য জগতের কেউ? সোহাগ আর ভাবতে পারছে না কিছু। তার মনে হচ্ছে সে আবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। এলোমেলো সব চিন্তা যেন তাকে পাগল করে তুলছে। সে সাথে সাথে ছেলেটার দিকে তাকিয়ে ডাক দিতে যাবে, এমন সময় হ্যারিকেনের আলোয় দেখলো ছেলেটা নৌকার মাথায় নেই। সাথে সাথে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শরীর দিয়ে। কিন্তু তার অবাক হওয়া যেন এখনো বাকি। সে দেখল সে এতক্ষণ ধরে নৌকা চালিয়ে আবার সেই শ্মশানের কাছেই ফিরে এসেছে। আর সাথে সাথে একটা ক্ষীণ হাসির শব্দ ভেসে আসলো তার কানে। নদীর পাড়ের দিকে তাকিয়ে দেখলো সেই বাচ্চাটা পাড়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে। সোহাগ বৈঠা মাটিতে ঠেকিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল, কিন্তু 1 ইঞ্চি পরিমাণ নড়াতে পারল না সেই নৌকাটাকে। যেন পানি আঠার মতো নৌকাটাকে আটকে দিয়েছে। চাঁদের আলোয় তখন স্পষ্ট দেখা যাচ্ছে বাচ্চাটাকে। তার দিকে তাকিয়ে হেসেই চলেছে। সে ভয়ে শীতের রাতেও ঘামছে। কি করবে, কোথায় যাবে কিছু বুঝতে পারছে না। এদিকে বাচ্চারা তখন আস্তে আস্তে পানিতে নেমে যাচ্ছে পাড় থেকে, আর সোহাগ তখনও প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নৌকা চালাতে, কিন্তু তখনও নৌকা একদম চলছে না। তার চোখের সামনেই বাচ্চাটা পানিতে নামলো, তারপরে মাছের মতো করে মাথা ভাসিয়ে পানিতে সাঁতার দিয়ে এসে সে নৌকাটাকে ধরে ফেললো। বাচ্চাটার মুখে তখন আর সেই হাসিটা নেই। সেই হাসি মাখা মুখে এখন শুধু রাগ। বাচ্চাটা নৌকায় উঠতে যাবে, এমন সময় সোহাগ পানিতে লাফ দিয়ে শ্মশানের দিকে সাঁতার দিল। শ্মশানের পাড়ে সে উঠে সেই ফাঁকা মাঠটার মাঝে দৌড়াতে শুরু করলো। ছোট গাছ, ধানের জমি সব পার হয়ে একভাবে দৌড়াচ্ছে সে। পেছনে তাকিয়ে আর দেখার মতো সাহস নেই তার। এভাবে কত সময় কোন দিকে দৌড়াচ্ছে তার খেয়াল নেই। কিছু সময় পর সে একটা রাস্তায় এসে পৌঁছালো। সে মাটির রাস্তা ধরে লোকালয়ের আশায় দৌড়াচ্ছে। চাঁদের আলো রাস্তার গাছের সারির ফাঁক দিয়ে অল্প অল্প করে রাস্তার ওপর এসে পড়ছে। আলো আধারির একটা পরিবেশ চারদিকে। ভেজা গায়ে তার শরীর ঠান্ডায় কাঁপছে। চারদিকে ঝিঝি পোকার ডাক। তার মনে হচ্ছে তার চোখ যেন এখন বন্ধ হয়ে যাবে। সে আবছা দেখলো একটু দূরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের হাতে আলোর ছটা দেখা যাচ্ছে। সে চিৎকার দিয়ে রাস্তার সেই লোকগুলোকে ডাক দিল, দয়া করে আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। এরপরেই সে মাটিতে লুটিয়ে পড়ল। তার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সে ঘোলা ঘোলা চোখে দেখল সেই আলোটা এগিয়ে আসছে তার দিকে। তার মনে হচ্ছে সে মারা যাবে। এটাই তার জীবনের শেষ রাত। সে হয়তো আর কোনোদিন দিনের আলো দেখতে পারবে না। দিনের আলোর জন্য যেন তার মন আকুল হয়ে উঠেছে। এরপরে আর কিছু মনে নেই। একটা প্রচন্ড বাতাসে সে জেগে উঠল। শরীরে প্রচুর ব্যথা তার। তার পাশে থাকা লোকগুলোর কথা শুনতে পাচ্ছে সে, কিন্তু তারা ঠিক কি বলছে তা বোঝা যাচ্ছে না। সে খেয়াল করলো সে এক মাঠে ঘাসের ওপরে শুয়ে আছে, আর লোকগুলো তার থেকে একটু দূরে একটা চিতা সাজাচ্ছে। চিতাটা অর্ধেক সাজানো হয়ে গেছে তখন। লোকগুলো হাসাহাসি করে কি যেন বলছে আর চিতা সাজাচ্ছে। সে ওঠার চেষ্টা করতেই দেখলো তার থেকে একটু দূরে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে লাশ। মাথা ঘুরিয়ে চারিদিকে খেয়াল করে দেখলো সে শুয়ে আছে সেই শ্মশানের মাঠের কোনো এক কোণে, আর শ্মশানে চিতা সাজানো হচ্ছে। দুজন লোক এসে তার পাশে লাশটাকে তুলে নিয়ে গেল। তারপরে চিতার ওপরে লাশটা রেখে দিল। এরপরে লাশের ওপরে আরো কিছু কাঠ দেওয়ার জন্য অপর দুজন লোক কাঠ নিয়ে চিতার পাশে দাঁড়িয়ে আছে। সোহাগ নির্বিকার চিত্তে সব দেখছে, কিন্তু তার চূড়ান্ত ভয়টা এখনো বাকি আছে। এটা সে বুঝতে পারে যখন লোকগুলো লাশের ওপর থাকা সাদা কাপড়টা টান দিয়ে ফেলে দেয়। সে দেখতে পায় চিতার উপরে রাখা সেই লাশটা আর কারো নয়, এটা তার নিজের লাশ। এবার সে ভয়ে একটা আত্মচিৎকার দিয়ে ওঠে আর দিক বিদিক দৌড়াতে শুরু করে দেয়। পিছন থেকে ভেসে আসছে অনেক হাসির শব্দ, কিন্তু তার পেছনে তাকিয়ে দেখার সাহস নেই। একটু সামনে যেতে সে দেখতে পায় তার নৌকা পাড়ে আটকানো। সে এক লাফে নৌকায় উঠে পড়ে। শরীরের সমস্ত শক্তি দিয়ে গ্রামের দিকে নৌকা চালাতে শুরু করে দেয়। ঠিক কতক্ষণ গ্রামের দিকে নৌকা চালিয়েছে সে মনে নেই তার।
তার শুধু একটাই চিন্তা, আজ বাঁচতে হবে। চাঁদটা আকাশে তখন আর দেখা যাচ্ছে না, একটা ঘন অন্ধকার ঘিরে ধরেছে তাকে। কোন দিকে নৌকা চালাচ্ছে তা সে নিজেও জানে না। হঠাৎ সামনে একটা আলোর বিন্দু দেখতে পায় সে। সোহাগে চেঁচিয়ে ডাকে সামনে। সে দেখতে পায় আরো কয়েকটি নৌকা এগিয়ে আসছে তার দিকে, আর সবাই তার চেনা গ্রামের লোক, একসাথে মাছ ধরে। তাকে সবাই যখন নৌকায় পায় তখন সোহাগের শরীর ভেজা, গায়ে কাঁপুনি ধরে গেছে, কথা বলার অবস্থায় সে নেই। এরপর সোহাগের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজের বাড়িতে ঘরে শুয়ে আছে। জানালা দিয়ে দিনের রোদ এসে পড়েছে তার শরীরে। সে চোখ খুলে বলল, আমাকে বাইরে নিয়ে চলো। দুইজন তাকে ধরে বাইরে নিয়ে আসলো। চারিদিকে দিনের আলো দেখে যেন প্রাণ ভরে গেল তার। তারপরে সবাই কি হয়েছিল রাতে তা জানতে চাইলে সে সবকিছু বলল। সব শুনে একজন বৃদ্ধ বলল, এই জায়গায় সেই ছোট বাচ্চাটাকে অনেকেই দেখেছে, তোমার একা সেখানে যাওয়া ঠিক হয়নি। সোহাগের শরীরে তখন কাঁপুনি দিয়ে জ্বর। সোহাগের কদিন পরে পুরোপুরি সুস্থ হয়ে যায়। সে এখনো জীবিত আছে এবং এখনো সেই নদীতে মাছ ধরে। তবে সেই রাতের পর থেকে সোহাগ একা রাতে আর মাছ ধরতে যায় না নদীতে। লেখা আছে, আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি ঢাকার মিরপুর থেকে হুমায়রা বলছি। আমার প্রথম স্টোরিটা সিলেক্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এত স্বল্প সময়ে আমার ঘটনা সিলেক্ট হয়েছে দেখে আমি খুবই এক্সাইটেড ছিলাম। অনেক প্রশংসা করতে ইচ্ছে করে, কিন্তু আপনি এমন একজন মানুষ যিনি নিজের প্রশংসা পড়তে কমফোর্ট ফিল করেন না। তবে এতটুকু পড়বেন প্লিজ। তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। আজকে বলবো আমার দাদির ঘটনা সম্পর্কে। উনি আমার বাবার চাচি। উনি একজন ধার্মিক এবং আলেম মহিলা ছিলেন। এছাড়া অনেক গুণী এবং জ্ঞানীও ছিলেন তিনি। উনি বাচ্চাদের কোরআন শিক্ষা দিতেন বিনামূল্যে। কারো বাচ্চার ডেলিভারির সময় কোনো সমস্যা হলে ওনাকে দোয়া করার জন্য নিয়ে যাওয়া হতো। আর বাচ্চার ডেলিভারি নিয়েও অনেক নলেজ ছিল তার। তিনি আসলে একজন রত্নগর্ভা নারীও বলতে পারেন, কারণ তার 8 জন ছেলে মেয়ে। বড় চাচা, যিনি বরিশালের এক সময়ের স্বনামধন্য ডাক্তার এবং ডিভিশনাল ডিরেক্টর ছিলেন, এবং একই রকম বাকি সবাই স্ব স্থানে প্রতিষ্ঠিত। দাদির বর্ণনা হয়তো একটু বেশি দিয়ে ফেললাম। দাদির মূল ঘটনা শুরু করার আগে আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা দিয়ে শেয়ার করি, যেটার সাথে উনি সম্পৃক্ত ছিলেন। তখন শীতকাল, ডিসেম্বর মাস। সাধারণত প্রতিটি ঘরে আলাদা রান্নাঘর থাকে, যেখানে সারা বছর রান্না হয় শীতকাল ছাড়া। আর শীতকালে বাইরে মাটির চুলায় রান্না করা হয় এবং রান্নার স্থানটির চারপাশ খেজুর গাছের পাতা দিয়ে ঘিরে রাখা হয়, যাতে বাতাসে চুলা নিভে না যায়। সন্ধ্যার পরে খাবার গরম করার জন্য আমাদের হেল্পিং হ্যান্ড মেয়েটি বাইরের চুলা জ্বালালো এবং খাবার গরম করছিল, আর আমি ওর পাশে বসে দেখছিলাম। সত্যি বলতে কি, এই সব স্থানগুলোকে এখনো আমি খুব মিস করি। এটা একটা অন্যরকম পরিবেশ। খাবার থেকে ধোয়ার গন্ধ আসার অনুভূতিটাই আলাদা। মাটির চুলায় যাই রান্না হতো তাই মজা লাগতো। তখন ঘরের কোনায় ছিল ইলেকট্রিক বাল্ব। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। চারিদিক খুবই অন্ধকার ছিল, কারণ তখন অমাবস্যা চলছিল। মেয়েটি আমাকে বলল, তুমি বসো আপু, আমি বাতি নিয়ে আসি। আমি তখন চুলার পাশে বসেছিলাম। হঠাৎ দেখি চুলাটা নিভে গেছে। দেখে আমি ভাবলাম চুলা জ্বালিয়ে রাখা উচিত। তাই উঠে গিয়ে শুকনো খেজুর পাতা ছেঁড়ার জন্য যেই না হাত বাড়িয়েছি, তখন দেখতে পেলাম পাতাগুলো দুই দিকে সরে যাচ্ছে। তখন আমি পাতা ধরা বাদ দিয়ে বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে। পরক্ষণেই দেখি একটি সাদা হাত ওই ফাঁকা জায়গা দিয়ে আমাকে ধরার চেষ্টা করছে। হাতটা এত সাদা ছিল, মনে হচ্ছিল যেন হাত থেকে আলো বের হচ্ছে। আমি প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দেই এবং আমার দাঁতে খিল লেগে যায়। তখন ওই হাতটা আমি ভুলতে পারি না। যদিও আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার মনে পড়ে সেই ভয়ঙ্কর হাতটির কথা। এরপর আমার মুখে পানি দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু সবকিছু স্বাভাবিক হচ্ছিল না। তখন দাদিকে ডাকা হয়। উনি ঘটনা শুনে দোয়া পড়ে পানিতে ফু দিয়ে দেন এবং ওই পানি গায়ে ছিটিয়ে দেন। তখন আমি স্বাভাবিক হই। এরকম অনেক কিছুরই দাদি সমাধান করে দিয়েছিলেন। যাই হোক, এবার আসি মূল ঘটনায়, যেটা ঘটেছিল দাদির সাথে। আশা করি আপনাদের একটা বাস্তব ঘটনার অভিজ্ঞতা হবে।
যেগুলো কিভাবে হয় এবং হওয়ার পরে কিভাবে এগুলোর সমাধান করা হয়ে থাকে। ঘটনা একদম 100% সত্যি এবং কারো কাছ থেকে কালেক্ট করাও না, পুরোপুরি আমার নিজের বাড়ির লোকজনের সাথে ঘটা। ঘটনাটি 90 দশকের। ওনার 4 জন ছেলে একই এলাকায় পৈতৃক বাড়ি থেকে কিছুটা দূরে বাড়ি করেছিলেন, আর দাদি প্রায় প্রতিদিনই তার 3 ছেলেরই বাড়িতে ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন। বলে রাখি, তিনি থাকতেন তার ছোট ছেলের সাথে। একদিন দাদি তার সেজো ছেলের বাড়িতে গিয়েছিলেন। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। চাচা দাদিকে বলেছিলেন, মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুমি একা যেতে পারবে না, আমি আসি তোমার সাথে? না বাবা, তোর আসতে হবে না, আমি একা যেতে পারবো। আমি জানি তুমি একা যেতে পারবে, কিন্তু রাস্তাটা তো ভালো না, তুমি জানো। কিভাবে একা যেতে সাহস করো? একটু হেসে বললেন, বাবা, আমার সাথে আল্লাহ আছেন, ইনশাল্লাহ আমার কোনো বিপদ হবে না, আমার আল্লাহই আমাকে রক্ষা করবেন। এই বলে উনি একাই রওনা করলেন, আর চাচাও বাধা দিলেন না। বাড়িতে আসার 2টা রাস্তা ছিল। একটা ছিল বেশি দূরত্বের, কিন্তু ততটা নির্জন নয়। আরেকটি রাস্তা ছিল একটু শর্টকাট, কিন্তু অনেক বেশি গাছপালা, অন্ধকার ধরনের, এবং বাগানের শেষের দিকে একটা নালা ছিল যেখানে সবাই মাছ ধরত, আর নালাটা পার হওয়ার জন্য একটা গাছের গুঁড়ি ফেলে রাখা ছিল নালার ওপর। উনি সেই রাস্তাটি বেছে নিলেন। কিছুটা হাঁটার পরেই দূরে বাগানের ভেতরে একটা বাঁশ ঝাড় ছিল। বাঁশ গাছের দিকে হঠাৎ চোখ পড়তেই দেখতে পেলেন কালো চাদর পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। উনি জিজ্ঞেস করলেন, এই, কে ওখানে? কে তুমি? এই সন্ধ্যার সময় এখানে দাঁড়িয়ে আছো? ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। দাদি আবারও বললেন, কে তুমি? আমি ডাকছি, উত্তর দিচ্ছ না যে? তিনি একটু বেশিই সাহসী ছিলেন। ভয়ানক কিছু ওনার মাথায় আসছিল না। মনে মনে বলছিলেন, আজকালকার ছেলেমেয়েরা মুরব্বীদের কথার উত্তরও দেয় না। একটু রাগ করে তিনি সামনের দিকে এগোচ্ছিলেন। হঠাৎ মনে হলো পেছন থেকে কিছু একটা সরে গেল, আর হালকা গায়ে বাতাস অনুভব করলেন। শরীরের মধ্যে কেমন যেন একটা শীতল অনুভূতির সৃষ্টি হলো। উনি তখন বাঁশ ঝাড়ের দিকে তাকালেন। ওখানে আর সেই কালো অবয়বটাকে দেখতে পেলেন না। এইবার ওনার প্রচন্ড ভয় করতে শুরু করলো। উনি জোরে সামনের দিকে আগানোর চেষ্টা করলেন। যেই না উনি নালা পার হতে গাছের গুড়িটার উপরে পা রাখলেন, অমনি ওনার পা ধরে কেউ একজন ওনাকে টান দিল এবং পানিতে উনি পড়ে গেলেন। এদিকে আগে তো ফোন ছিল না। ছোট ছেলে খুব চিন্তায় পড়ে গেল। মা তো বিকেলের মধ্যে চলে আসার কথা ভাইয়ের বাসা থেকে। এখন তো সন্ধ্যা প্রায়, কিন্তু আসছেন না কেন? তাহলে কি মা ওদের বাড়িতে থেকে গেল? এমন কখনো তো তিনি করেন না। এবার তার কাছে একটু ভয় লাগতে শুরু করলো। মার কোনো বিপদ হলো না তো? সে এবার ভাইয়ের বাড়ির দিকে রওনা করলো। কেন যেন তার কাছেও শর্টকাট রাস্তাটাকেই সন্দেহ হলো। কিছুটা এগোতেই দেখলো ওনার মাকে একজন পরিচিত লোক তুলে নিয়ে আসছে, আর সারা গায়ে কাদা মাখামাখি এবং চোখ বন্ধ। নিজের মায়ের এই অবস্থা দেখে উনি অনেক ভয় পেয়ে যান। উনি সম্পর্কে কাকু হন। কাকুকে জিজ্ঞেস করলেন, কাকু, আমার মায়ের কি হয়েছে? কাকু বললেন, আগে বাড়ি চলো, তারপর বলছি। এরপর দাদুকে বাড়ি নিয়ে এসে কাপড় বদলে কম্বল জড়িয়ে ধরে রাখতে হয়েছে, কারণ তার গা কাঁপছিল। এরপর চাচা ওই লোককে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল আব্দুল কাকু? উনি বললেন, আমি মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলাম। ওই জায়গাটা যখন পার হচ্ছিলাম তখন এমনিতে কেমন গা ছমছম করছিল। এমন সময়ে কানে কাদা পানির মধ্যে মাছ ছটফট করলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ ভেসে আসলো। ভাবলাম বড় কোনো মাছ হবে। যাব কি যাব না এই দ্বিধা নিয়ে সামনে পা বাড়াতেই আবারও শব্দটা শুনতে পেয়ে পেছনে ফিরে তাকালাম। এরপর আমি যে দৃশ্য দেখলাম সেটা মোটেই বিশ্বাস করার মতো ছিল না। দেখি তোমার মা কাদার ভেতরে ডুবে যাচ্ছে। আমি গরুগুলোকে রেখে দৌড়ে নালার কাছে এসে ওনাকে টেনে তুললাম। দেখলাম উনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। এরপর যখন বাড়ির দিকে রওনা দিলাম তখন তোমার সঙ্গে দেখা। এদিকে দাদি জ্ঞান ফিরতে ফিরতে রাত 10টা-11টার মতো বেজে যায়। এরপর সবাই তাকে প্রশ্ন করে কি হয়েছিল, কাদার ভেতরে পড়লে কিভাবে। সে শুধু সবার মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো কথা বলে না। সবাই ভাবলো অধিক ভয় পাওয়াতে সে মনে হয় কথা বলতে পারছে না, কাল হয়তো কথা বলবে। কিন্তু
কয়েকদিন পার হয়ে গেল, সে আর কথাই বলতে পারছে না। সবকিছু সে ইশারায় বুঝাতে শুরু করলো এবং কাগজে লিখে দিল, আমি কথা বলতে পারছি না। সে সারাক্ষণ শুধু নামাজ পড়তো আর কোরআনের দিকে তাকিয়ে থাকতো। অবস্থার উন্নতি না দেখে সবাই সিদ্ধান্ত নিল যে দাদুর একজন পালিত মেয়ে আছে, তাকে খবর দেয়া হোক, যার সাথে শোনা যায় 21টা জিন আছে, সেই এটার সমাধান করতে পারবে। যেই কথা সেই কাজ, ডাকা হলো নেহরুর মা ফুপুকে। আমরা ওভাবেই ডাকতাম ওনাকে। সে সাধারণত রাতের বেলা বৈঠক করত। আমাদের ওখানে রিচুয়ালকে বৈঠক বলা হতো। এগুলো করার জন্য সে মোমবাতি, ধূপকাঠি, 7 ঘাটের পানি, 7 রকম ফুল, 7 গাছের পাতা, এরকম আরো অনেক কিছুর 7টা করে আনতে বলতেন। অনেক দিন আগের ঘটনা তো অতটা মনে নেই। যাই হোক, রাতের বেলা বলা হলো যাদের সাহস আছে তারাই ওই বৈঠকে দর্শক হিসেবে থাকতে পারবে। শর্ত হচ্ছে কোনো রকমের আওয়াজ করা যাবে না, ভয় পেয়ে চিৎকার দেয়া যাবে না, মোট কথা ফুললি কোয়াইট থাকতে হবে। ফুপু বৈঠক করতে শুরু করলো এবং সে বৈঠকে কিছু জিকির এবং কিছু শব্দ ব্যবহার করতে লাগলো, যেমন আল্লাহু আল্লাহু। আমি পুরো কথাটা লিখলাম না, কারণ আমি অনেক শুনেছি রিচুয়াল কিছু শব্দ যেটা ব্যবহার করলে সেটার অনেক সময় রিচুয়ালের অ্যাক্টিভ হয়ে যায় এবং ওই সব স্থানে জিন চলে আসে। এভাবে উনি একাধিকবার এই শব্দগুলো বলার পর এক সময় মাটিতে পড়ে যান এবং টিনের চালে প্রচণ্ড শব্দে কিছু পরপর আবার উনি জেগে ওঠেন, কিন্তু ওনার চেহারাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ডিফারেন্ট ভয়েসে তখন একটার পর একটা কথা বলতে থাকেন উনি, যেমন তুই কেন এসেছিস, তোর পরিচয় দে, তোর নাম কি। অন্য আরেকটা কণ্ঠ বলতে থাকে সে কিছুই বলবে না। এমন কয়েকবার জিজ্ঞেস করার পরে সে বলতে শুরু করে, আমাদের কাজে শুধু বাধা দেয়। ওর ওপর অনেক দিনের ক্ষোভ আছে আমাদের। শুধু একটা সময়ের অপেক্ষায় ছিলাম যে হাতের কাছে যেদিন পাবো, আর সেদিনই মোক্ষম সময়। কাদার ভেতর তো ঢুকিয়েই ফেলেছিলাম, কিন্তু ওই আব্দুল না আসলে ওকে শেষ করে ফেলতাম। ওকে তো গলা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিলাম, তাই কথাও গলায় আটকে গেছে। জবান আর ছাড়ব না, আর তখন কাউকে দোয়া পড়ে ফুঁ দিতে পারবে না, আমাদের জন্য ঝামেলাও হবে না। ফুপু এবার আগের মতো মোটা ভয়েসে বললেন, না গেলে তোকে ভয়ানক শাস্তি দেব। এরপর এভাবে একাধিকবার প্রেশার ক্রিয়েট করার পরে তার কিছু চাহিদা ছিল, সেগুলো ফুপু দিতে রাজি হননি। উনি বললেন, তুই যাবি, শূন্য হাতে কিছুই পাবি না, আর তোর ওপর আমার জিনেরা নজর রাখছে। যদি আর কারো কোনো ক্ষতি করিস তাহলে তোকে সেই দিনই কতল করা হবে। এরপরে সে চলে যায়, আর যাওয়ার সময় বলে যায়, আমি পিশাচ, আমার কাজই হচ্ছে মানুষের ক্ষতি করা। আশ্চর্যজনক ব্যাপার হলো আমার দাদি সেই রাতেই কথা বলা শুরু করেন। এরপর উনি সব ঘটনা খুলে বলেন এবং আব্দুল কাকুকে উনি অনেক ধন্যবাদ দেন। তুমি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরকম আরো অনেক ঘটনা আছে, তবে ঘটনাগুলো অনেক ছোট ছোট, আজ আর লিখলাম না। যদি আপনি ছোট ঘটনা একত্র করে পাঠাতে বলেন সেগুলো পাঠাতে পারি। আমাদের গ্রামের বাড়িটা আসলে ছোটখাটো একটা জিনের কোকাপ শহর বলতে পারেন। ও আর একটা কথা, দাদি কিন্তু এখন বেঁচে নেই। উনি 2014 সালে মারা গিয়েছেন। লিসেনারগণ, আমার দাদির জন্য দোয়া করবেন। লিখেছেন হুমায়রা কবির এবং তিনি রাব্বির ওয়াইফ, আমরা সবাই জানি। থ্যাংক ইউ ভেরি মাচ এরকম চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য। আসলে প্রথম ঘটনা যেটা, সেটা হচ্ছে যে শুনতে একটু অদ্ভুত লাগে যে বেড়ার ফাঁক দিয়ে হাত ঢোকানো, কিন্তু এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি বলেই এই ঘটনাটা, অর্থাৎ প্রথম পার্টটাও আপনাদের সামনে উপস্থাপন করলাম। বাকিটা আপনাদের ওপর। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনারা জানেন, কিছুদিন আগে ভূত.com টিম গিয়েছিল টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরের আনাচে কানাচে আমরা ঘুরে বেরিয়েছিলাম এবং এই ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ছিল ভৌতিক গল্প সংগ্রহ করে আপনাদেরকে শোনানো। এই ভৌতিক গল্প সংগ্রহ করতে করতে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা একটি জায়গায় পৌঁছি। সেই জায়গাটার নাম হচ্ছে শিববাড়ি। আপনারা ইতোমধ্যে আমাদের ভিডিওতে এটা দেখতে পেয়েছেন। ওই জায়গার একটা বিশেষত্ব আপনারা জানতে পেরেছেন, সেটা হচ্ছে ওখানে একটি মুসলিম কবরস্থান এবং হিন্দু সম্প্রদায়ের একটি শ্মশান একদম পাশাপাশি আছে। এটা খুবই বিস্ময়কর একটা ব্যাপার। এরকম দৃশ্য সচরাচর চোখে পড়ে না। সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির সেখানে রয়েছে।
ওখানে আমরা একজন ব্যক্তিকে পেয়ে যাই যিনি টাঙ্গুয়ার হাওরের কেন্দ্রীয় কমিটির মেম্বার, নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। ওনার কাছ থেকে দুটি অদ্ভুত ঘটনা আমরা পাই। যদিও একটি ঘটনা খুব কমন ছিল মাছ কেন্দ্রিক, কিন্তু আরেকটি ঘটনা ইতোমধ্যে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে ওই জায়গাতে মাঝে মাঝেই হঠাৎ করে পানির পাক সৃষ্টি হয় এবং সেখানে কোনো মানুষ বা গরু ছাগল সেটা হারিয়ে যায়। অনেকেই বলে ওই জায়গাতে পানির দেও বা আমরা দেও দানব বলি ঠিক স্থানীয়দের ভাষায়, সেখানে পানির দেও রয়েছে। কখনো কখনো তারা কাউকে এইভাবে খেয়ে ফেলে। প্রিয় লিসেনার্স, এখন আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। ওই জায়গা কেন্দ্রিকই ঘটনাটি আমি তখনও সংগ্রহ করতে পারি নাই, অনেক পরে ঘটনাটি আমি পেয়েছি। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। উনি পেশায় একজন মোটর বাইক চালক। আপনারা জানেন যে সুনামগঞ্জে অনেক দুর্গম জায়গা রয়েছে। হাওর কেন্দ্রিক পুরো সুনামগঞ্জ হওয়ার কারণে এবং সেখানে অনেক রাস্তাঘাট না থাকার কারণে মোটরসাইকেলই একমাত্র ভরসা, মোটরসাইকেলই মানুষজন আসা যাওয়া করে। তো সুনামগঞ্জের এমনই একজন মোটর বাইক চালক, নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। ওনার বাসা তাহিরপুরেই। ওনার বর্তমান বয়স 50। ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়টি ছিল 1998 সাল। সময়টি ছিল শীতকাল, ঠিক যেমন এখন শীতকাল চলছে তেমন। উনি তখন ছোটখাটো ব্যবসা করতেন, আর ব্যবসায়িক প্রয়োজনে ওনার বেশ কিছু দেনাদার সৃষ্টি হতো, আবার ওনার কাছেও কেউ কেউ টাকা পেতেন। তো মাঝে মাঝে যে কাজটি করতেন, ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা যখন যে ডেটগুলো দিতেন, তখন ওই ডেটগুলোতে উনি ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য যেতেন। ব্যবসায়িক কারণে অনেক সময় পণ্য বেচা কেনা হয়, যার ফলে একটু দেনাদার সৃষ্টি হয় আর কি, দেনা পাওনা সৃষ্টি হয়। তো টাকা আদায়ের জন্য উনি যেতেন। তো এমনই 1998 সালের এমনই এক শীতকালে এক রাতে উনি একটি জায়গায় যান। সেই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার। আপনারা যারা নীলাদ্রি গিয়েছেন তারা নতুন বাজার পার হয়ে নীলাদ্রি গিয়েছেন। তো যাই হোক, নতুন বাজার উনি যখন যান, ওখানে একজন দেনাদারের সন্ধানে তিনি গেলেও, যেহেতু তখন 1998 সালে এরকম ফোন ছিল না, আর ওই সমস্ত এলাকাগুলোতে তো এখনো নেটওয়ার্ক অতটা ভালো নয়। তো যাই হোক, তখন উনি ওই দেনাদারকে বাসায় পান নাই। কারণ হচ্ছে উনি কাজ সেরে বাড়িতে আসেন নাই, কারণ কখন আসবেন তা তো বলতে পারে না, এদিকে রাত হয়ে যাচ্ছে। এই জন্য চিন্তা করলেন ঠিক আছে চলে যাই, আরো কয়েকজনের সাথে দেখা করার দরকার, তো তাদের সাথে গিয়ে দেখা করি। এই চিন্তা করে নতুন বাজার থেকে উনি শিববাড়ির দিকে আসতে থাকেন। শিববাড়ির দিকে যখন আসতে থাকেন এবং আস্তে আস্তে যখন শিববাড়ির ওই বিশেষ স্থানটির কাছে চলে আসেন, হঠাৎ উনি দেখেন শ্মশানে একটি মৃতদেহ দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার একই সময়ে গোরস্থানে বা মুসলিম কবরস্থানে একটি লাশকে জানাজা দেওয়ার প্রস্তুতি চলছে, যে ওইখানেই গোরস্থানে জানাজা দিয়ে সেখানে দাফন করা হবে। শ্মশানে 20-25 জন লোক, আবার পাশে মুসলিম কবরস্থানেও একই রকম ভাবে 15-20 জন মানুষ সেখানে রয়েছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত কিন্তু তখন প্রায় 11টা বাজে, আর হাওড় অঞ্চলে কিন্তু রাত 11টা মানে অনেক রাত। তো উনি চিন্তা করলেন যে এই এলাকায় তো অনেককেই তো আমি চিনি, দেখি কে মারা গেছে। তো উনি গিয়ে দেখেন যে প্রথমে যান উনি মুসলিম কবরস্থানের ওইখানে, গিয়ে দেখেন যে সবাই জানাজায় দাঁড়িয়ে গেছে। তো উনিও জানাজায় দাঁড়িয়ে যান। উনি জানাজা পড়ার পর, সাধারণত আমরা দেখি যে জানাজা পড়ার পরে লাশের মুখটা খুলে দেওয়া হয়, শেষ মানে সবাই যেন শেষ দেখা দেখতে পারে। তো উনিও লাশের শেষ দেখা দেখার জন্য এগিয়ে যান। তো উনি লাশটি দেখে উনি চিনতে পারেন না। তো যেহেতু উনি চিনতে পারেন না, এই জন্য উনি আসলে কাউকে আর প্রশ্নও করেন না যে আসলে এটা কার লাশ বা কিভাবে মারা গিয়েছে, এটা আর কাউকে উনি প্রশ্ন করে না। তো উনি এবার চিন্তা করে দেখি শ্মশানের ওখানে যাই, শ্মশানের ওখানে যাকে দাহ করা হবে তাকে আমি চিনি কিনা।
অত্র অঞ্চলে বেশ অনেক হিন্দু ভাইদের সাথে তো তার পরিচয় আছে, এই চিন্তা করে উনি শ্মশানের, যেহেতু একদম পাশাপাশি লাগোয়া, উনি সেখানে যান। গিয়ে দেখেন যে চিতার উপরে একটি লাশ শোয়ানো আছে, কিন্তু লাশটি দেখে উনি চমকে ওঠেন যে কি ব্যাপার, এই লাশটিকে যেন আমি কোথাও দেখেছি, আর একটু ভালো করে দেখি তো। এই চিন্তা করে উনি আরেকটু কাছে এগিয়ে যান। মনে হচ্ছে যে একটু আগেই এই লোকটিকে কোথাও যেন দেখেছি। ওনার হঠাৎ মনে পড়ে যায় যে আচ্ছা, একটু আগে যা জানাজা পড়লাম তার লাশের চেহারার সাথে এর চেহারা তো অনেক মিল। শুধু মিল নয়, মনে হচ্ছে হুবহু একই মানুষ। ওনার মনের মধ্যে খটকা লাগে। উনি আরো নিশ্চিত হওয়ার জন্য দৌড়ে ওই মুসলিম কবরস্থানে চলে যান। তখনও লাশ দাফন করা হয়নি, তখনও লাশের মুখ খোলা ছিল। যেহেতু মাত্র অল্প সময়ের ব্যবধান, উনি গিয়ে দেখেন যে একটু আগে শ্মশানেই যেই ডেড বডিটা উনি দেখে এসেছেন, এখানে কিন্তু ওই একই লোকের ডেড বডি। উনি কিছু বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। একই লোকের ডেড বডি মুসলিম কবরস্থানে এবং পাশে শ্মশানে কিভাবে আসতে পারে। উনি দরদর করে ঘেমে যাচ্ছিলেন শীতের রাত্রেও। কাউকে যে কোনো কিছু প্রশ্ন করবেন এই সাহস পাচ্ছিলেন না, কারণ এই এমনিতে যেহেতু মানুষ মারা গেছে, এই উদ্ভট প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে মানুষ তার প্রতি বিরক্ত হতে পারে, পাগল মনে করতে পারে। এই জন্য উনি কাউকে লজ্জায় এটা বলতেও পারছিলেন না, কিন্তু উনি মারাত্মক ভয় পাচ্ছেন যে একই লোকের দেহ দুই জায়গায় কিভাবে আসলো। উনি চিন্তা করলেন হয়তোবা তার দৃষ্টি ভ্রম হতে পারে। সেখানে মানে যতটুকু আলো ছিল হারিকেনের আলোতে উনি কতটুকুই বা দেখেছেন। উনি আবার ওই শ্মশানের কাছে চলে যান। তখনও চিতায় আগুন দেয়া হয়নি, কিন্তু দেবে চিতায় আগুন দেয়া হবে ভাব। উনি ওই লাশের কাছাকাছি গিয়ে নিশ্চিত হন যে এই দুই লাশের চেহারার কোনো অভেদ নেই, একই লাশ দুই জায়গায়। উনি আরো একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন যে এই লাশকে দাহ করার জন্য যারা উপস্থিত আছেন তাদের শরীরটা না অস্বাভাবিক রকমের চিকন। মানে স্বাভাবিক মানুষ যে চিকন হতেই পারে, মানে অনেক রোগা মানুষ হতে পারে, কিন্তু এখানে যে 20-25 জন আছে তারা প্রায় সবাই চিকন, তারা অস্বাভাবিক রকমের চিকন। এটা দেখে উনি খুবই ভয় পান। ওনার কাছে মনে হয় যে উনি যা দেখছেন এটা আসলে ভয়ঙ্কর কিছু এবং অবশ্যই প্যারানরমাল কোনো বিষয়। ওনারা সেন্স ধরে রাখতে পারেননি, উনি সেন্স হারিয়ে ফেলেন। ওনার যখন সেন্স ফেরে, কতক্ষণ যে উনি সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। যখন ওনার জ্ঞান আসে তখন দেখেন যে এই যে লম্বা লিকলিকে মানুষগুলো, হাড়জির চিরে মানুষগুলো, তারা লাইন ধরে হেঁটে শিববাড়ির পাশে যে গর্তটা রয়েছে, যেখানে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই গর্তের ওখানে সারা বছরই প্রায় পানি থাকে, ওই গর্তের দিকে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সবাই পানির মধ্যে নেমে যাচ্ছে এবং পানির মধ্যে নামতে নামতে সবাই হারিয়ে যায়। নিজের চোখে যখন এই ভয়ানক দৃশ্য দেখতে পান তখন ওনার আসলে তেমন কিছুই করার ছিল না, শুধু জোরে চিৎকার দেয়া ছাড়া, কারণ আশেপাশে তখন উনি কাউকে পাচ্ছিলেন না। বা যে ঘরবাড়িগুলো ছিল, এখন যে ঘরবাড়িগুলো হয়েছে তখন সেগুলো ছিল না, অনেক দূরে দূরে ঘরবাড়ি ছিল। উনি প্রচন্ড জোরে চিৎকার করেন, কিন্তু ওনার চিৎকার আর প্রতিধ্বনি হয়েও ফেরত আসে না।
উনি বুঝতে পারলেন যে এখানে উনি আর বেশিক্ষণ মানে অবস্থান করাটা ওনার জন্য ঠিক হবে না। ওনার বাইসাইকেল ছিল, বাইসাইকেল নিয়ে উনি আসা যাওয়া করতেন। উনি দ্রুত বাইসাইকেলটা নিয়ে উনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত যে কয়টা বাজে উনি বলতে পারেন না, কারণ তখন তার কাছে তো মোবাইল ছিল না, আর ওনার কাছে ঘড়িও ছিল না। আর ওনার যে বেশি রাত হবে মানে এতটা উনি বুঝতে পারেননি। ওনার কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এই বিপর্যয়ের কারণে টর্চ লাইটটা আসলে কোথায় পড়ে গেছে এটা উনি খোঁজার সময় পান নাই। টর্চ লাইট ছাড়াই দ্রুত বাইসাইকেল নিয়ে চাঁদের আলোতে রওনা দেন। উনি যখন চাঁদের আলোতে রওনা দিচ্ছেন এবং জোরে জোরে দোয়া কালাম পড়ছেন, একটা পর্যায়ে মনে হলো যে উনি স্বাভাবিক একটা জায়গায় চলে এসেছেন, আর কোনো সমস্যা হবে না। হঠাৎ ওনার সামনে একজন মানুষকে দেখতে পান। ওই মানুষটি তাকে বলে ওঠে, এই কে? তখন মাসুম ভাইয়ের কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হয়, বলে আমি মাসুম। তখন লোকটি বলে, ও তুমি মাসুম, তোমার না আমার বাসায় যাওয়ার কথা ছিল, তুমি গেছিলা? তখন মাসুম ভাই চিনতে পারে যে হো, ইনি তো সেই ব্যক্তি, নতুন বাজারের কাছে তার বাসা, তার বাসায় তো গিয়ে তাকে আমি পাইনি। তখন বলে যে হ্যাঁ, আমি তো আপনার বাসায় গিয়েছিলাম, কিন্তু আপনাকে তো আমি বাসায় পাইনি। বলে তাহলে এদিক থেকে কোত্থেকে আসছো? তখন উনি বলেন যে ওইখানে আমার পরিচিত কয়েকজন দেনাদার ছিল, তাদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, তো ফেরার পথে একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হই। তখন মাসুম ভাই ওনার ওই দেনাদারের কাছে সব যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুলে বলেন। তখন উনি শুনে বলেন যে ওই জায়গায় তো আসলে অনেকেই ভয় টয় পায় রাতের বেলা, তো তোমার আসলে ওই জায়গায় ওই দৃশ্যগুলো দেখে কাছে যাওয়া উচিত হয় নাই। তারপরও যেহেতু মানে ঘটনা ঘটে গেছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তো চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। একা একা যাওয়ার দরকার নাই, তোমার হাতে টর্চ লাইটও নাই, চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। এই বলে দুইজন হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মানে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তাদের ব্যবসায়িক আলোচনা করছেন যে এখন ধানের দাম বেড়ে গেছে, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে যে এখন যে মূলধন আছে সেই মূলধন দিয়ে আসলে আরো অনেক দ্রব্য কিনে ব্যবসা করতে পারছেন না, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন। হঠাৎ এক পর্যায়ে মাসুম ভাইয়ের সেই দেনাদার বলে ওঠে, আচ্ছা মাসুম, তুমি কি ধরনের মাংস খেতে পছন্দ করো? তখন মাসুম ভাই উনি খুব বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, বলে যে আমি মুরগির মাংস খেতে পছন্দ করি। মাসুম ভাই আসলে বুঝতে পারছে না যে হঠাৎ করে কেন এই মাংসের প্রসঙ্গ উঠলো। হয়তো বা তারপরে মাসুম ভাই যেটা বলছেন যে উনি চিন্তা করেছেন যে ওনার বাড়িতে যদি হয়তোবা দাওয়াত দেবেন, এই জন্য হয়তোবা আমি কি পছন্দ করি এই জিনিসগুলো জিজ্ঞাসা করছেন তিনি। তো কথা প্রসঙ্গে মাসুম ভাইও ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কিসের মাংস পছন্দ করেন খেতে? তখন উনি বলেন, পোড়া মাংস আমার খুব ভালো লাগে। এখন মাসুম ভাই চিন্তা করেছেন হয়তোবা কাবাব জাতীয় কিছু উনি খেতে পছন্দ করেন। তখন উনি বলেন যে আচ্ছা পোড়া মাংস, তাহলে কাবাব হবে, তাহলে কিসের কাবাব পছন্দ করেন? বলে না, কাবাব না, পোড়া মাংস আমার পছন্দ। তখন মাসুম ভাই মানে হেসে দিয়ে বলেন, পোড়া মাংস আবার কেউ খায় নাকি? তখন উনি বলেন, হ্যাঁ আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। তখন মাসুম ভাই জিজ্ঞেস, আচ্ছা ঠিক আছে, কিসের পোড়া মাংস খেতে আপনার ভালো লাগে? তখন ওই লোকটি বলে ওঠে, মানুষের পোড়া মাংস খেতে আমার খুব ভালো লাগে। যখনই এই কথাটি বলে তখন মাসুম ভাই চমকে ওঠে, কি ব্যাপার, এটা কেমন কথা? রাত্রে যেহেতু পাশাপাশি হেঁটে আসছিল, ওনার চেহারার দিকে কিন্তু অত বেশি খেয়াল করেননি। উনি প্রথমে 1-2 বার খেয়াল করেছেন, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে মাসুম ভাই ওনার দিকে তাকিয়ে
ভয়ঙ্কর রকমের চমকে ওঠেন। তিনি দেখেন আকৃতি তার মানুষের মতোই উচ্চতায়, কিন্তু মাথাটি অস্বাভাবিক রকমের বড়, চোখ দুটি অস্বাভাবিক রকমের বড় এবং দাঁতগুলো লম্বা এবং সুচালো দাঁত, চোখা দাঁত। এই দৃশ্য দেখে উনি আর সেন্স রাখতে পারেননি। উনি চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। সকালবেলা হাওরের কৃষকরা যখন খেতে যাচ্ছিল, তখন খেতে চাষ করতে যাওয়ার পূর্বে মাসুম ভাইকে অজ্ঞান অবস্থায় তারা পান। সারা রাত শীতে উনি জমে গিয়েছিলেন এবং ওনার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, কারণ প্রচন্ড ঠান্ডায় ওনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন কৃষকরা দ্রুত ধরে আশেপাশে থেকে খড়কুটো জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে তার শরীরকে উষ্ণ করে তার সেন্স ফেরান। সেন্স ফেরানোর পর সেখানকার কয়েকজন ওনাকে চিনতেন, মাসুম ভাইকে। তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তাদেরকে সব ঘটনা খুলে বলেন এবং তারা বলেন যে আসলে রাতের বেলা এখানে একা একা আসতে গেলে এই রাস্তায় একটা খারাপ জিন রয়েছে, মাঝে মাঝে সে মানুষকে এইভাবে ডিস্টার্ব করে। তো তুমি একা একা আসছিলা, এই জন্য তোমাকে পেয়ে গেছে। তো মাসুম ভাই উনি একই রাত্রে দুটি ভয়ানক ঘটনার মুখোমুখি হওয়ার কারণে উনি মানসিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন বিশ্রাম এবং ঝাড়ফুঁকের ফলে আল্লাহর রহমতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। এখনো উনি এখন যেটা করেন সেটা আমি প্রথমেই বলেছি, উনি মোটর বাইক চালান। আমরা ভিডিও করে আসারও বেশ কিছুদিন পর ওনার সন্ধান পাই। প্রথমে বলতে চাননি ঘটনা, তারপরে উনি ঘটনাটি বলেছেন। আশা করি ঘটনা আপনাদের সবার ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভূত.com এর সাথে থাকবেন। ভূত.com শুনুন স্বাধীন মিউজিক অ্যাপে। আসসালামু আলাইকুম।